আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কওমি মাদ্রাসার স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং কওমি মাদ্রাসা যারা শিক্ষক মণ্ডলী আছেন, ওস্তাদরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি অল্প কয়েকটি কথা বলবো। আমি গত কয়েকদিন থেকে কিছু কওমি মাদ্রাসার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, তাদের কিছু বক্তব্য আমি শুনছি। শোনার পরে আমার কাছে খুবই খারাপ লাগছে। বিশেষ করে অনেককে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নাস্তিকতাবাদী লাইনে চলে গিয়েছে। সরাসরি তারা আল্লাহ রসুলকে গালাগালি করছে, রসুলের স্ত্রীগণকে, যারা মুফতি এবং মাওলানা মামনুনুল হক সহ অন্যান্য বিজ্ঞ আলেমদের ডিবেটের আহ্বান করছে যে কোরআন ভুল, নাউজুবিল্লাহ, রসুল মিথ্যা, নাউজুবিল্লাহ। এটা নিয়ে এটা হলো অন্য লাইনের কথা। তা আমি সেটা দিয়ে কথা বলছি না, কিন্তু এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি দীর্ঘদিন থেকে যে কথাগুলি বলে আসছি, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস কী এবং বর্তমানে এর ফলাফল কী, এর রেজাল্ট কী, তো এটা নিয়ে আমি কথা বলার কারণে অনেক মাদ্রাসার স্টুডেন্টরা, আলেমরা, বিশেষ করে কওমি মাদ্রাসার, তারা তো আমাকে রীতিমতো আলেমদের শত্রু, ইসলামের শত্রু, তারপরে আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি ইত্যাদি নানান ধরনের মিথ্যাচার করেছেন, অপপ্রচার করেছেন। যাই হোক, বাস্তবে আমি আজকে একেবারে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, মানে বিশেষ করে কওমি মাদ্রাসায়, আপনারা আমার এই কয়েকটি কথা একটু শুনবেন মনোযোগ দিয়ে। তো কথাগুলো শোনার আগে আমি দুইটা ভিডিও দেখাবো, দুইটা মাদ্রাসার স্টুডেন্টদের। দেখেন। যাদের কাছে আপনি পরামর্শের জন্য যাইবেন, আপনারা বলবো বাবা জীবনে কিচ্ছু দরকার নাই, আপনার নসিহত করতেছে, খুব সুন্দর সুন্দর নসিহত করবো আপনারা, যে জীবনে টাকা পয়সার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, এটা আপনারা বুঝাইবো। কিন্তু ওই মুহতামিমের বাড়িতে যাইবেন, ওই আলেমের বাড়িতে যাইবেন, হ্যাঁ সবচেয়ে দামি এসিটা ব্যবহার করে, কিন্তু সে সুন্দর দিব্যি ঘুমাইতেছে, খাইতেছে। আজকে আমরা অর্থনীতিতে সবচেয়ে দুর্বল। আমরা কোরআন পড়ছি, আমরা হাদিস পড়ছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসা শিখাইছে, আমরা জানি ব্যবসা কেমনে করতে হয়, কিন্তু আমাদের হাতে ব্যবসা নাই। এই তাগুদের হাতে ব্যবসা। দেখেন, এই দেখাইতে গেলে প্রচুর কথা। এই ভদ্রলোক, আমি কিন্তু একেবারে মানে ওয়াল্লাহে আমি কিন্তু এই ভদ্রলোকের চিনি না, জানি না, কিন্তু ওনার মনের কষ্টের কথাগুলি কিন্তু আমার হৃদয়ে কিন্তু নাড়া দিয়েছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাই। ওনার কষ্টগুলো কিন্তু আমার হৃদয়ে নাড়া দিয়েছে, ঠিক আছে। এই ভদ্রলোক যে কথাটা বলেছেন, একটা দাওরায় হাদিস পাশ করা একটা আলেম যখন অসম্ভব কষ্টে, অভাবনীয় দুর্গতির মধ্যে পড়ে, তখন তিনি কিছুই জানেন না, না ব্যবসা জানেন, না কোনো কর্ম জানেন, না ওনাকে কোনো কর্ম মানে ভিত্তিক জীবন ঘন বা জীবন ভিত্তিক শিক্ষা দেওয়া হয়েছে। তো কাজেই অনেক লম্বা কথা, কিন্তু উনি মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। যাই হোক, আমি আর সেটা দেখাচ্ছি না, আমি আমার মূল আলোচনাতে আরেকটা বক্তব্য দেখেন। আমাদের বেফাক, হায়াতুল উলিয়া, এগুলো আমাদের সঙ্গে আগুন নিয়ে খেলছে। এই বেফাকের দায়িত্বম্যান যারা আছেন, এগুলো ধোঁকাবাজ, প্রতারক, বাটপার, সব থেকে বড় জালেম। এরা আমাদের প্রতি জুলুম করছে। বোর্ড শব্দের অর্থ কি? বোর্ড শব্দের অর্থ হলো আপনার শিক্ষা ব্যবস্থা, সিলেবাসের সংস্কার, সংযোজন, আরও অনেক দায়িত্ব আছে। জেনারেল প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ৯,৫০০ প্রতিষ্ঠান খালি থাকার পরও আমাদের কওমি ছাত্ররা সেখানে অ্যাটেন্ড করতে পারছেন না, কারণ তাদের এসএসসির সমমানের সার্টিফিকেট নেই। এখানে একটা বোঝার বিষয়, দেখেন ওনার কিন্তু ক্ষোভটা, আমি কিন্তু আরও আছে ওনার পুরো বক্তব্য। এই ভদ্রলোক, ওনাকেও কিন্তু আমি চিনি না, ঠিক আছে, কিন্তু উনি যে লাইনের সমালোচনাটাই করেছেন, অত্যন্ত যৌক্তিক এবং প্র্যাকটিক্যাল কথা। আমি কিন্তু ওনাদের দুইজনকে, আরও আছে অনেক, আমি এই দুইজনকে দেখালাম। উনি কিন্তু বেফাক বলতে এখানে কওমি মাদ্রাসার যে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ করে, আমাদের জেনারেল লাইনে যেমন পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ড আছে, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, এরকম আমি যতটুকু জানি যে কওমি মাদ্রাসার ২৭ থেকে ২৮টা বোর্ড আছে। আমাদের উত্তরা এলাকাও কিন্তু একটা বোর্ড আছে, কয়েকটা মাদ্রাসা নিয়ন্ত্রণ করে। যাও সেটা করেন। আমি কিন্তু এই কথাগুলো কেন তুলে ধরছি, এনাদের কথাগুলা আমার হৃদয় কিন্তু খুব টাচ করছে, খুব আমি কিন্তু আপ্লুত। আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যে এই কথাটা আমি এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি। তা আমাদের মাদ্রাসা লাইনের স্টুডেন্টরা, আলেমরা অনেকেই এখন কিন্তু সেটা রিয়েলাইজ করছেন, বোঝার চেষ্টা করছেন। সেটা কি দেখেন, বিষয় হলো প্রধানত দুইটা মাদ্রাসা, দুই ধরনের এটাকে বলতে পারি আমরা স্কুল অফ থট। একটা হলো আলিয়া মাদ্রাসা, এটা একটা সিস্টেম, আরেকটা হলো কওমি মাদ্রাসা, এটা আরেকটা সিস্টেম। দেখেন, আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা কখন হলো, কিভাবে হলো?
এই কলকাতা আলিয়া মাদ্রাসা করলো ব্রিটিশ 1780 সালে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, তারা খ্রিস্টান পাদ্রী, পণ্ডিত, এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এরা আপনার যেমন ইংরেজিতে মাস্টার তেমন আরবিতেও। তো কাজেই এরা কিন্তু খ্রিস্টান পাদ্রী বা পণ্ডিত। A.W. স্পিঙ্গার MA প্রথম প্রিন্সিপাল। তো সেটা আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার সিলেবাস কারিকুলাম ব্রিটিশরা ঠিক করেছে, ব্রিটিশরা নিয়ন্ত্রণ করেছে। এখানে অবিসম্ভাবী রূপে ভোকেশনাল শিক্ষা দেওয়া হয়নি, জীবন পরিচালনা করার জন্য শিক্ষা দেওয়া হয়নি, প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়নি, জ্ঞান শিক্ষা দেওয়া হয়নি, প্রকৃত জ্ঞান, সেটা কি মাসলা মাসাইলের জ্ঞান, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। তো এটা আলিয়া মাদ্রাসা। এখন কাওমি মাদ্রাসা কি? কাওমি মাদ্রাসার এটা কিন্তু 1780 সাল, খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবার আসেন 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো। এই সিপাহী বিদ্রোহ হওয়া মানে পুরো মুসলমান হিন্দু সবাই মিলে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সশস্ত্র আন্দোলন। এই আন্দোলনে পুরো ভারতবাসী পরাজিত হয়েছে, মোগলরা পরাজিত হয়েছে। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর, ওনাকে রেঙ্গুনে তথা ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছে। এর ঠিক 8 বছর পর ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু এই যে মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, মৌলানা কাসেম নানুতবি, এই ধরনের বড় বড় আলেমরা ওনারা কিন্তু অ্যাটেন্ড করেছেন। তো যাই হোক, ব্রিটিশের বিরুদ্ধে যখন ওনারা ব্যাপক ফাইট দিলেন, কিন্তু আসলে বলতে হবে বিপ্লবটা কিন্তু ব্যর্থ হয়েছে। তখন তারা কি করলেন, 6 থেকে 7-8 বছর পর ভারতের এই সাহারানপুরে ওনারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখান থেকে কাওমির সিলসিলা বা কাওমি ঘরানা বা কাওমি ধারা শুরু হলো। এখন কথা হলো, এনারা কি শিক্ষা দিলেন? শিক্ষাটা দিলেন খুব সিরিয়াসলি, খুব ভালোভাবে। এনারা আরবি ভাষা জ্ঞান, আরবি সম্পর্কে জ্ঞান, ফার্সি জ্ঞান, কারণ এর আগের আদালতে কিন্তু ফার্সি খুব, কারণ পারস্যরা যখন এখানে শাসন করত আদালতে সব কার্যক্রম হতো। তারপরে কোরআন আরবি খুব প্রয়োজন ছিল আদালতের কার্যক্রম। শাসকরা সুলতানি আমলে যারা আরব থেকে আসছেন তখন আরবি কার্যক্রম। তো কাজেই এটা কিন্তু রাষ্ট্রীয় ভাষা বা রাষ্ট্রীয় বিধান, কোরআনের বিধান। তখন কিন্তু এটা ছিল আগে। কিন্তু যখন আমরা ব্রিটিশের কাছে পরাজিত হয়ে গেলাম, তখন কিন্তু মনে রাখতে হবে আমাদের রাষ্ট্র আর কিন্তু ইসলাম নাই। কোরআনের আইনে কিন্তু রাষ্ট্র চলে না। রাষ্ট্র তখন চলে ব্রিটিশের আইনে, আদালতে বিচার হয় কিন্তু ব্রিটিশের আইনে। আমাদের এই অত্র অঞ্চলের বড় বড় যারা আইন ব্যবসা করেছেন, তারা কিন্তু লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আইন শাস্ত্রে তারা অভিজ্ঞ হয়ে তারা অ্যাডভোকেসি করছেন, অর্থাৎ ব্রিটিশের আইনে। তখন কিন্তু আর ইসলামের আইন নাই। মুসলমানরা এই টাইমে কি হলো, তারা জ্ঞান বিজ্ঞান থেকে একেবারে ছিটকে পড়ে গেল, তারা প্রযুক্তি থেকে ছিটকে পড়ে গেল। এই অবস্থায় তখন ওই যে মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, কাসেম নানুতবি, এনারা আরও অনেক আছেন, এনারা কি করলেন যে অন্তত মুসলমানদের তাহজিব, তমুদ্দুন, দোয়া, কালাম, নামাজ, রোজা, আমল, আখলাক, এগুলো তো অন্তত ঠিক করতে হবে। এটা করে ওনারা কি করলেন, আলাদা করে মাসলা মাসাইল জ্ঞান সর্বস্ব, আরবি জ্ঞান সর্বস্ব একটা মাদ্রাসা দিলেন। এখন এই যে বলা হয় আমাদের কাওমি মাদ্রাসার মধ্যে আমাদের প্রযুক্তি, জ্ঞান, জীবন ঘন শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, সেগুলা দেওয়া হচ্ছে না কেন? সেগুলা না হওয়ার কারণে লক্ষ লক্ষ কাওমি আলেম আজকে বেকার। শুধু কাওমি না, আপনার যেখানে সাধারণ শিক্ষিত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, সাধারণ শিক্ষিত জেনারেল এডুকেটেড যারা, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানে, তারপরে আপনার অন্য অন্য সাবজেক্টে, সমাজবিজ্ঞানে, সমাজ কল্যাণে, মনোবিজ্ঞানে, ধর্মশিক্ষায়, নানানভাবে সাধারণ শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছেন। সেখানে আমি নিজেও অনেকের সঙ্গে কথা বলেছি, অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, ঢাকা শহরে ট্যাক্সি চালান। আমি কিন্তু ট্যাক্সি চালানোকে কিন্তু খুব খারাপ মনে করছি না, কিন্তু আমি মনে করছি কি, শিক্ষিত লোকের কর্ম নেই কেন, এই কেনর উত্তর নিয়ে কিন্তু আমার আজকের কথা। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে, যখন সেকুলাররা বা তগুদ বা বামরা অথবা তথাকথিত গণতান্ত্রিকরা যখন ডিবেটে যায়, অর্থাৎ টেলিভিশনে যখন বক্তব্য রাখে, তখন তারা বলে যে কাওমি মাদ্রাসার এরা আনপ্রোডাক্টিভ পপুলেশন। এই একটা শব্দ বলে অর্থনীতিতে, আনপ্রোডাক্টিভ, প্রোডাকশন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আনপ্রোডাক্টিভ পপুলেশন, আনপ্রোডাক্টিভ কেন হলো? অনুৎপাদনশীল একটা জনগোষ্ঠী যারা শুধু খায়, খালি অর্থনীতিতে একটা বোঝা তারা। এই কথাটা কিন্তু একটা নেগেটিভ কথা, এটা তো হওয়ার কথা না। এখন কাওমি মাদ্রাসার আজকে এই কথাটা আমাদের আলেমদেরকে, আজকের আমার এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত আমি শোনার জন্য আমি বিনীত অনুরোধ করব, বিশেষ করে কাওমি স্টুডেন্ট আপনারা যারা আছেন এবং কাওমি ওলামা যারা আছেন, তারা আমার বিরুদ্ধে তো অনেক ফতোয়া দিয়েছেন, অনেক গালাগালি করছেন, অনেক আপনার হলো নেগেটিভ কথা জনগণের সামনে আমাকে ইসলামের শত্রু, আলেমদের শত্রু, কোরআনের শত্রু, আস্তাগফিরুল্লাহ এগুলি বলছেন। দয়া করে আপাতত আমার ব্যাপারে নেগেটিভ চিন্তাটা বাদ দিয়ে এই কথাটা শুনেন যে এই ভদ্রলোক বা এই লোকটা কি বলে, একটু শুনি
আমি আমার এই আপনাদের উদ্দেশ্যে আমার কথাগুলো দেখেন, আমি যেটা বললাম সেটা হলো প্রযুক্তি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, এক কথায় ভোকেশনাল শিক্ষা, মানে জীবন ঘন শিক্ষা, জীবন ধারণের জন্য যে শিক্ষা, অর্থাৎ জাগতিক যে জ্ঞান অর্জনের জন্য, এটার জন্য সরকারের প্রণোদনা লাগে, সরকারের সাপোর্ট লাগে, সরকারি বাজেট লাগে, আপনারা জানেন। কারণ জ্ঞান বিজ্ঞান এগুলো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তো এগুলি গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। আর কওমি মাদ্রাসার শুরু থেকেই এনাদের সিদ্ধান্ত হয়েছে এনারা সরকারের কোনো সাপোর্ট নেবেন না, সরকারের কোনো প্রণোদনা নেবেন না, জনগণের দান খয়রাত বা সহযোগিতা ইত্যাদি নিয়েই ওনারা মাদ্রাসা চালাবেন। এই কারণে যতই বদনাম করা হোক, কিন্তু মাদ্রাসার স্টুডেন্টদেরকে নানান জনের কাছে তারা সহযোগিতার জন্য ধারে ধারে পাঠাচ্ছেন, সেখান থেকে তাদের মধ্যে একটা হীনমন্যতা সৃষ্টি হচ্ছে। তো কাজে ওনারা ওখানে মাদ্রাসায় যেখানে জীবন ধারণ করা মুশকিল, যেখানে 3 বেলা ডাল ভাত খাওয়া মুশকিল, খুব যে রাজার হালতে থাকে ব্যাপারটা তা নয়, অনেক কষ্টে কিন্তু আছে। সেখানে তারা বিজ্ঞান শিখবে কী করে বলেন, প্রযুক্তি শিখবে কী করে বলেন? আপনারা দেখেন ইউরোপ আমেরিকাতে তারা আজকে যে বিজ্ঞানের আপনার লিড দিচ্ছে, সারা দুনিয়া তারা চাঁদের দেশে গেছে, তারা আজকে প্রযুক্তি উদ্ভাবন করছে, এগুলো হেভি ইন্ডাস্ট্রির ব্যাপার, এগুলো সরকারের কোটি কোটি ডলারের প্রণোদনার ব্যাপার। এবার আসেন সেটা কওমি মাদ্রাসায় কেন হলো না? তো কওমি মাদ্রাসায় যখন এই জিনিসটা দেখলো ব্রিটিশরা যে এরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ বাদ দিয়েছে, আমাদের বিরুদ্ধে লড়াই বাদ দিয়েছে, হাতিয়ার ত্যাগ করেছে, মানে জেহাদ বাদ দিয়েছে, বাদ দিয়ে এরা মাসলা মাসাইল এলেম হাসিল করছে, অজুর মাসালা, গোসলের মাসালা, হজের মাসালা, দাড়ি টুপির মাসালা, এই অর্থাৎ দোয়া কালাম মাসালা মাসাইল, এই ব্যাপারগুলি তারা শিক্ষা অর্জন করছেন, খুব ভালোভাবে শিক্ষা অর্জন করছেন এবং খুব সুন্দরভাবে এক্সিলেন্টলি তারা কিন্তু উচ্চারণ করছেন। এটা সত্য কথা, কারণ 6 বছর 8 বছর থেকে একটা বাচ্চাকে কোরআন শরীফের 17টা মাকরাজ শিক্ষা দিতে দিতে আমরা যদি 20-22 বছর পর্যন্ত তার মোক্ষম টাইমটা, যে টাইমে সে ডাক্তার হওয়ার কথা, যে টাইমে সে ইঞ্জিনিয়ার হওয়ার কথা, যে টাইমে সে প্রযুক্তিবিদ হওয়ার কথা, এই টাইমে কিন্তু সে এগুলো চর্চা করছে, কাজেই হবে তার এটা হচ্ছে। ব্রিটিশরা দেখলো যে তারা এগুলি করছে, তখন ব্রিটিশের আর কোনো মাথা ব্যথা নাই। আপনি দেখেন ইন্ডিয়া সাবকন্টিনেন্টে মুসলমানদের মাথা উঁচু করতে যেন মুসলমানরা না পারে। যারাই জেহাদের কথা বলে একটু গন্ধ যাদের আছে তাদেরকে আপনার হলো জঙ্গি টেরোরিস্ট আখ্যা দিয়ে জেলে ঢুকানো হচ্ছে। সেই ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসার স্টুডেন্টরা, আপনারা দিল্লি না ঢাকা মানে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী সাংঘাতিক বক্তব্য আলোচনা, তারপর ভারতের নেতারা যেন আসতে না পারে বাংলাদেশে, দারুণ আন্দোলন করে প্রায় 20-22টা মাদ্রাসার স্টুডেন্ট খুন হয়েছে রাস্তায় এই যে কয়দিন আগে। সেই ভারতের পেটের ভিতরে থেকে কিন্তু কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, এটা কিন্তু বিবেচনায় আনতে হবে। ভারতের ভেতরে কিন্তু কওমি মাদ্রাসা, তাহলে ভারত সরকারের কন্ট্রোল, ভারত সরকারের নিয়ন্ত্রণ, ভারত সরকারের নজরদারি, ভারত সরকারের, আমি নেগেটিভলি বলতে গেলে তাবেদারি ইত্যাদি ছাড়া আপনারা কিন্তু কওমি মাদ্রাসার রিয়েল শিক্ষা আপনারা দিতে পারতেন না ভারতে, অন্তত বসে বসে। ভারতে আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ, সেখান থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আশেপাশে রাষ্ট্রগুলো ছড়াইতে, কিন্তু মেইন কিন্তু ইন্ডিয়া। তো কাজেই এটা কিন্তু খুব বিবেচনার বিষয়। তারা দেখলো কওমি আলেমরা এনারা যেই শিক্ষাটা নিয়ে বসে আছেন এটা সরকারের জন্য কোনো থ্রেট না। 1857 সালের আগে যেই মানুষগুলি গভর্নমেন্টের জন্য থ্রেট ছিল, তখন তারা নিজেদের অবস্থান চেঞ্জ করে, বদল করে তারা ওই মাসলা মাসাইলের ওই জ্ঞানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করলেন। সরকারের তো কোনো সাপোর্ট নাই, সরকারের তো কোনো প্রণোদনা নাই, সরকারি কোনো বাজেট নাই, আর এনারাও কিন্তু নেবেন না। তো তখন বিজ্ঞান প্রযুক্তি কীভাবে হবে? এই কারণে এই লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট বের হচ্ছেন, খুব সুন্দর সুন্দর মাসালা জানেন এবং হাজার হাজার হাদিস মুখস্থ পারেন, একেবারে সনদ মতন, হাদিসের কোনো মানে সিকোয়েন্স কোনো ভুল নাই, খুব ভালো আরবি জানেন। আমি জানি তো সেগুলি, বাট আমি যখন একটা কওমি আলেমকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কি করো? আমাকে সেদিন যশোর থেকে একজন আসছেন মুফতি, বলে ভাই আমি ইফতা ক্লাস শেষ করেছি, এখন ভাবছি কি করব, কি আর করব, কোনো মাদ্রাসায় দেখি কোথাও ঢোকা যায় কি না, বা কোনো মসজিদ, তাহলে গন্তব্য কোথায়? মাদ্রাসার স্টুডেন্টদের গন্তব্য কোথায়? আমি বিশেষ করে কওমি মাদ্রাসার, আমি আবারও দয়া করে বলবো ভাই আমার কথার মানে নেগেটিভলি নিয়েন না। আমি যদি আজকে এখন আমাকে গালাগালি করেন কোনো লাভ হবে না। আপনাদের কওমি মাদ্রাসার আজকে হাজার হাজার স্টুডেন্ট হতাশায় ভুগছে, হতাশায় ভুগে এই কওমি মাদ্রাসার স্টুডেন্টরা ইউরোপ যাচ্ছে, ইউরোপ গিয়ে নিজেরা মুফতি টাইটেল লাগিয়ে ইসলামের বিরোধিতা করছে, বলে ইসলামের মধ্যে গোঁজামিল, ইসলামের মধ্যে বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, উদারতা নাই, মানবতা নাই, মানবাধিকার নাই, ইউরোপ সবচেয়ে বেটার। তো তারা এখন রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, আপনার এই কওমি মাদ্রাসার মুফতিরা। আর হাজার হাজার লক্ষ লোক, আপনি বলতে পারেন সেটা কয়জন, 10-12 জন না, বহু। আর হাজার হাজার স্টুডেন্ট তারা বেকার, আজকে হতাশ। তারা কোনো কৃষিকাজ জানে না, শিল্প কাজ জানে না, প্রযুক্তি জানে না, একটা
গবাদি পশু পালতে হবে সেটা বিজ্ঞান, এটা জানে না, এটা কৃষি বিজ্ঞানের ব্যাপার, এগ্রিকালচার সায়েন্স ওটা কিন্তু জানে না। এই যে জানে না, এটা আমাদের সিস্টেমের প্রবলেম। এই যে লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট বের হচ্ছেন, ওনাদের গন্তব্য কোথায়, কোথায় যাবে? রাষ্ট্রে কি চাকরির জায়গা আছে? শুধু রাজনৈতিক কারণে, আন্দোলন ফান্দোলন করার কারণে, ভোটের হিসাব নিকাশের কারণে সরকারগুলি সিদ্ধান্ত নেয় যে মাস্টার্স সমমান দেওয়া হবে। এতে করে কি আপনাদের কি চাকরির বাজার খোলা হবে? হবে না। আমরা দেখলাম সেদিন শিক্ষামন্ত্রীকে আপনাদের কওমি মাদ্রাসার কিছু আলেম গিয়ে বলছেন যে প্রাইমারি 9,000 কি 10,000 আলেম প্রবেশ করানোর জন্য। ভাই আমার কথা হলো কি, আপনারা হিসাব করে দেখেন কত হাজার কওমি মাদ্রাসা আর কত লক্ষ প্রতি বছর বের হচ্ছেন। এ তো সরকারি হিসাব তো নাই সঠিকভাবে, আপনারা তো সরকারি হিসাবের মধ্যে থাকেন না। কাজে আমার কথা হচ্ছে কি, দেখেন গন্তব্য কোথায়? গন্তব্য হলো একটা মসজিদে কোনো রকম ঢুকতে পারলে উনি একটা মোটামুটি চাকরি নিশ্চিত করলেন, তাও বেচারার সংসার চালাতে কষ্ট হয়। আচ্ছা, আর না হলে কোথায়? আর একটা কওমি মাদ্রাসা দিতে হবে। তো ওনারা খোঁজেন কোন 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 এলাকায় কওমি মাদ্রাসা নাই, গ্যাপ আছে কোথায়। সেখানে একজনের বাসায় একটা ভাড়া করে 2-3টা রুম নিয়ে কিছু ধনাঢ্য ব্যক্তিকে পরকালের কিছু কথা বলে বুঝিয়ে শুনিয়ে একটা মাদ্রাসা দিয়ে দিলেন। মাদ্রাসা দিয়ে সেই ওই যে 500-1000 বছর আগেকার সেই কেতাবের সেই মাসালাগুলির আপনি পড়াচ্ছেন। আপনারা মাইন্ড করেন না। অর্থনীতি, এই যে ভদ্রলোক ক্ষোভ প্রকাশ করলেন আমরা ব্যবসা জানি না, ব্যবসা জানেন কেন? জানবেন কিভাবে? ব্যবসা বিদ্যা এখন বিজনেস যে অ্যাকাউন্টের সায়েন্স, এটা সায়েন্স, এটা নিয়ে তো বিশ্ববিদ্যালয় আলাদা পড়ালেখা আছে। আধুনিক ব্যবসার নীতি, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে বৈধ করেছেন, উৎসাহিত করেছেন। তো সেই ব্যবসা তো আপনাদেরকে পড়ানো হচ্ছে না। সেখানে আপনাদের যদি মাসালার মধ্যে এখনও পড়ায় উটের মাসালা, কুয়ার মাসালা, দাসীর মাসালা, এইগুলো যদি পড়ায়, আপনি বলেন এই যুগে এই মাসালাগুলি খায় কিনা, এটা চলে কিনা, এরা ব্যবসা নীতি কীভাবে বুঝবে? আপনি বলেন। এক সা গম, এক সা জব, এক সা ছাতু, এই এক সা ছাতু জব গম, এই মশালাগুলি কি আধুনিক চলে? আমার কথা হচ্ছে এখানে আপনারা আমাকে মেরে তক্তা করে ফেলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কষ্ট লাগে, কারণ আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। ইসলামের প্রবলেমগুলি কোন কোন জায়গায় সেগুলি আমি পড়েছি, গবেষণা করেছি, আমি স্টাডি করেছি, আমি হাজার হাজার কওমি আলেমের সাথে আমি মতবিনিময় করেছি, আমি বিশ্ববিদ্যালয় প্রফেসরের সঙ্গে মত বিনিময় করেছি, আমি আলিয়া মাদ্রাসার আলেমদের সাথে মত বিনিময় করেছি। কওমিদের যত বই পড়ান মোটামুটি আমার বিচরণ আছে। আপনাদের কাছে যখনই কোনো কথা বলি আপনারা বলেন ক্লাসিক্যাল আরবি বইগুলা পড়তে পারেন কিনা। আরে ভাই, আমার ক্লাসিক্যাল আরবি বই পড়ার দরকারটা কি? আপনারা বলেন যে আপনার কয়টা হাদিস মুখস্থ আছে। আমার কি দরকার হাজার হাজার হাদিস মাথার মধ্যে মুখস্থ রাখা? কি প্রয়োজন? আমার কথা হচ্ছে এটা, আপনার জীবন ধারণের জন্য হাদিসের প্রয়োজন, যেটা দরকার হবে সেটা খুলে আপনি জীবন পরিচালিত করেন, শেষ। লক্ষ লক্ষ কন্ট্রোভার্সিয়াল হাদিস এটা মাথার মধ্যে বোঝা করে রাখবেন কেন? ওয়াই? এটা মুখস্থের ব্যাপার না, এগুলো গবেষণার ব্যাপার, তাও সবার জন্য না। তো আমি যেটা বলার চেষ্টা করলাম, ধরুন আপনারা প্রতি বছর 5 লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, ধরুন এক্সাক্ট মানে কিন্তু পরিসংখ্যান আমার কাছেও নাই, ধরুন প্রতি বছর 5 লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, কওমি মাদ্রাসার স্টুডেন্ট আপনারা বের হইলেন। আচ্ছা, কিন্তু কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কোথায়? কয়টা মসজিদে নতুন জায়গা হচ্ছে, সেখানে আবার মানে আলিয়া মাদ্রাসা বের হচ্ছে, কম্পিটিশন চলছে। কিন্তু এরপরে আরেকটা নতুন মাদ্রাসা দিচ্ছেন। আরেকটা নতুন মাদ্রাসা দেওয়ার অর্থ হচ্ছে আপনারা সেখানে অন্তত একটা চাকরি পাবেন, মোহতামিম হবেন, বা আপনি হাদিস পড়াবেন বা ফেকা পড়াবেন, মানে আপনার একটা চাকরির জায়গা হলো। তাহলে কওমি মাদ্রাসার স্টুডেন্টদের যে ফাইনাল গন্তব্য কোথায়? আরেকটা মসজিদের চাকরি বা আরেকটা মাদ্রাসার চাকরি, এর বাহিরে আপনাদের কোনো গন্তব্য নাই। এই ছেলেটা খুব করে বলেছে আমাদের একটা উকিল নেই, আমরা কোনো ওকালতি পড়ি না। উকিল থাকবে কিভাবে? আইন হচ্ছে ব্রিটিশের আইন, ব্রিটিশের আইন পড়ে তারা অ্যাডভোকেট হচ্ছে, আরও বেটার পড়ছে তারা ব্যারিস্টার হচ্ছে। আপনাদের রাষ্ট্র তো কোরআনের আইন না, আপনারা মাসালা পড়ছেন ওই সুলতানি আমলের ওই মাসালা, যখন আদালতে কাজীর বিচার হইতো সেই মাসালা আপনারা পড়ছেন। আপনাদের মূল্যবান সময়গুলিকে আপনারা সেখানে ব্যয় করছেন, কিন্তু ওই সুলতানি আমলে মধ্যযুগে কাজীর বিচারের যে ফয়সালা হইতো সেই মাসালা পড়ে ব্রিটিশের আইনের আন্ডারে তো আপনারা ওকালতি বুঝবেন না। এই জন্যে সামান্য একটা মামলায় আপনারা ওই মুফতি সাহেব বসে থাকেন, উকিলরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। তো এই যে ক্ষোভ, কৃষিকাজ জানে না, ব্যবসা জানে না, ওকালতি জানেন না, ডাক্তারি নেই, ইঞ্জিনিয়ারিং নেই। আপনি দেখেন আজকে এই যে জনসংখ্যা বাড়ছে, বর্ধিত জনসংখ্যার মানে খাবারের সংস্থান কিভাবে হবে? আপনার হলো কৃষি জমি, আবাদি জমি কমছে, প্রতি বছর বিজ্ঞানীরা কিন্তু উদ্বিগ্ন। তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা মডিফাই করে তারা এই যে আমাদেরকে গরু গোশত খাওয়াচ্ছে, স্বাভাবিকভাবে 200-250 কেজি হয় একটা গরু আমাদের দেশে ভালো করে খাওয়াইলে, সেখানে 1000 কেজি 2000 কেজি হয়ে যাচ্ছে গরু, এত বড় বড়।
এটা হলো মানে জেনেটিক্যালি মডিফাইড। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী জিনিস, এটা তো আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে পড়ানো হয় নাই। তো সেই জন্য আমার কথা হলো কাউমি মাদ্রাসার যে আলেমরা আছেন, স্টুডেন্টরা আছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই ভাই, বাস্তবতা অনুধাবন করেন। আগামী 10 বছর পরে কি হবে আমি একটা কথা বলি, কাউমি মারামারি করবে এই মাদ্রাসা চাকরি নিয়ে। আল্লাহ ওয়াল্লাহে, মানে আল্লাহর সাক্ষী, আল্লাহর শপথ করি আমি বলছি, কাউমি মাদ্রাসায় এক মাদ্রাসার মানে মাদ্রাসার হুজুর মারামারি খুনাখুনি করবে। মসজিদের একটা ইমামতি পদ নিয়ে একটা মুয়াজ্জিন, একজন মুয়াজ্জিন বেচারা আজান দেয়, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই, শুদ্ধভাবে শুধু আজান দেয়। সেই মানুষটা হাফেজ, দেখেন একটা কোরআন হেফজও করা খেলাখেলি না, হাফেজ কামেল, তিনি মুফতি, তিনি ফিকহ শাস্ত্র মুখস্থ করে ফেলছেন, এতগুলো ডিগ্রি নিয়ে উনি আজান দেয়। কারণ ওনার তো কর্ম নাই, কোনো মানে কর্মমুখী শিক্ষা নাই, ভোকেশনাল শিক্ষা নাই, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নাই, দুনিয়া চালানোর মতো শিক্ষা নাই। দুনিয়া এবং আখেরাত, দুনিয়া চালাতে হলে কি করতে হবে? কৃষি বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, বিদ্যা, চিকিৎসা বিদ্যা, এই সমস্ত কিছু। আপনি দেখেন আমাদের নোয়াখালী অঞ্চল, আমি বাস্তব কথা বলি, আমাদের নোয়াখালী অঞ্চল থেকে ইদানিং বহু লোক বিদেশ যাচ্ছে, এর মধ্যে অনেক মুফতি মানে কাওমি মাদ্রাসার আলেমরাও বিদেশ যাচ্ছেন। আপনারা দেখেন, আমার কথা যদি মিথ্যা হয় দেখেন, তারা সেখানে এমন পরিশ্রম করেন, এমন কাজ করেন, যে কাজটা যে লেখাপড়া জানে না, একেবারে নিরক্ষর, তার বয়স 17 বছর, এরা পাসপোর্টে 3 বছর বাড়াই দিয়া তার বিদেশ পাঠাই দিছে। ওই 5 বছরে সে কাজ করে যোগ্যতা অর্জন করে বেতন পায় 60-70 হাজার, আর আমার বেচারা মুফতি মহোদয় উনি বেতন পান 20 হাজার। কারণ উনি যে টাইমে গেছেন এই টাইমে ওনার রুজি করার আর বয়স নাই, ওটা মাদ্রাসা শেষ করেছেন। আমি সেদিন কিছুদিন আগে একটা রিপোর্ট পেলাম, সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আরব রাষ্ট্রগুলিতে আরবি শিক্ষার, আরবি মানে শিক্ষিত লোকদের একটা বাজার, একটা মার্কেট সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ভুল এটা একটা মানে ভাওতাবাজি কথা। আরব রাষ্ট্রগুলোর মধ্যে আমাদের দেশের আরবি শিক্ষায় শিক্ষিত লোকদের চাহিদা নাই। আমার যদি কথা ভুল হয় আমি তওবা করব। আমাদের দেশের লোকদের আরবি শিক্ষার মান কতখানি সেটা আমি নিজে প্রমাণ দেখছি। আমাদের একটা বই আরবিতে প্রকাশ করার জন্য সৌদি আরব থেকে অনেকে বলেছেন যে আপনাদের একটা বই আরবিতে করেন, করে সৌদি আরব পাঠান। আমি বহু আলেমের কাছে পাঠিয়েছি, কিন্তু আমারে সহি শুদ্ধভাবে সঠিকভাবে আরবি অনুবাদ করে দিতে পারেননি। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কাজেই আমাদের আরবি জানা লোকরা সৌদি আরবের এই আমরা এখানে যেরকম কর্ম করে খাই ওই রকম কর্ম করে খাওয়ার ক্ষেত্রগুলো খুব একটা নাই। মধ্যপ্রাচ্যে মূলত এখনও ডিমান্ড কম্পিউটার সায়েন্সের, প্রযুক্তির, তাদের আপনার হলো এই আরও অন্য সে সমস্ত প্রযুক্তিগত, যেমন একজন প্লাম্বারের অনেক বেতন, একজন কাঠমিস্ত্রি, একজন হলো রড মিস্ত্রি, একজন হলো আপনার হলো ব্যবস্থাপক, ম্যানেজমেন্ট স্কিল, একজন হলো বিজনেস ম্যানেজমেন্টে যে খুব ভালো। এই ধরনের ভোকেশনাল শিক্ষা যারা, আপনারা জানেন আনস্কিল্ড লেবার মধ্যপ্রাচ্যে বাঙালিরা বেশি। এই আনস্কিল্ড লেবারের মধ্যে মুফতি মৌলানা কত আছে খবর নিয়ে দেখেন। তা আমার কথা হচ্ছে ভাই, আজকে আমি এই জায়গাটায় কথাটা বলবো, হ্যাঁ কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে একটা শ্রেণী, একটা গ্রুপ, ওনারা সিনিয়র গ্রুপ, ওনারা বিভিন্ন মাদ্রাসায় এক একজনে অনেকগুলি মাদ্রাসা কন্ট্রোল করেন, অনেকগুলি মাদ্রাসা, সেখানে একটা আয় হয়, উনি কষ্ট করে সেখানে প্রতিষ্ঠা করেছেন। তো সেখান থেকে একটা পার্সেন্টেজ উনি পাচ্ছেন, অনেকটা ওই মেডিকেলের ডাক্তারদের মতো যাই হোক এটা পাচ্ছেন। এবং ওনারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল করে একটা মার্কেট সৃষ্টি করেছেন। ইদানিং অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন মাহফিল করার জন্য, যত বেশি মাহফিল করা যায়। তো সেখানে এই যে কথাগুলো ওনারা করছেন, এতে করে কিছু লোকের অর্থনৈতিক সচ্ছলতা হয়েছে, ওয়াজ করে টাকা আসছে, বিভিন্ন ধরনের এনজিওতে তিনি সম্পৃক্ত, হাজি সাহেবরে পাঠান, তার হজ ক্যাম্পে মানে একটা সম্পৃক্ত, এই ধরনের কিছু। এই ছাড়া আপনি বলেন যে মাদ্রাসা থেকে প্রকৃতপক্ষে মাদ্রাসা থেকে যে এই যে শিক্ষাটা অর্জন করছেন কাওমি মাদ্রাসা, হাজার হাজার আগামী 10 বছর পর এই যে বর্ধিত সংখ্যা, প্রতি বছর যদি 1 লক্ষ করে বের হয়, 10 বছরে 10 লাখ, 2 লক্ষ করে বের হলে 20 লাখ, 20 লাখ এই জনশক্তি, এটা খানেওয়ালি, এরা কিন্তু মূল জনশক্তির মধ্যে যাবে। কিন্তু এদের প্রোডাক্টিভিটি কি? এরা দুনিয়া পরিচালিত করার জন্য কি শিখছেন, কি প্রযুক্তি শিখছেন? আরে ভাই, একটা ড্রাইভিং চালানোও তো কিন্তু এটা একটা প্রযুক্তি, এটা একটা জ্ঞান। তো এটা হলো আমার কথাটা ভাই। আমি আজকে কাওমি মাদ্রাসার স্টুডেন্ট, কাওমি মাদ্রাসার আলেমদেরকে বলতে চাই, আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব হার্টেড হয়েছে এই 2 জন আলেমের বক্তব্য শোনার পর। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেচারারা খুব আর্তনাদ করছেন যে কাওমি মাদ্রাসার সিলেবাস
শিক্ষা ব্যবস্থা, একজন তো বেফাককে খুবই গালাগালি করছেন, আমি সেদিকে যাব না, কারণ এমনিতে তো আমার দোষ, আমাকে আপনারা সমালোচনা করছেন। আমার বক্তব্য শেষ কথা আমি যেটা বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা থেকে, জেনারেল শিক্ষা থেকে কেরানি বের হবে, ভালো কোনো শিক্ষিত লোক মেধাবী বের হবে না, কেরানি। আর মাদ্রাসা দুই ভাগ, আলিয়া কাউমি। আলিয়া থেকেও যেগুলা বের হচ্ছেন এদের অবস্থা কিন্তু ভয়াবহ। আচ্ছা, এখন ইদানিং সরকার ওদেরকে সাধারণ প্রতিযোগিতার মধ্যে নেওয়ার কারণে, দাখিল পাশ করার পরে কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ দেওয়ার কারণে আলিয়ার কিছু কিছু স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তারপরে বিভিন্ন সরকারি কর্মকর্তা হচ্ছেন, পুলিশ ডিপার্টমেন্টে যাচ্ছেন, সেগুলো এই সুযোগটা দেওয়ার কারণে। কিন্তু কওমিয়ানদের এই সুযোগও নাই, বেচারাদের এই সুযোগও নাই। আমার কথা হলো ভাই, আমাদের মাসলা মাসাইল লাগবে, আমাদের দ্বীনের বুনিয়াদি শিক্ষা লাগবে। কতজন দরকার আপনি বলেন তো, কতজন মুফতি দরকার? রাষ্ট্রে কোরআনের আইন যদি চালু হয় তখন কোরআনের এই আইনকে কার্যকরী করার জন্য বিচার বিভাগের জন্য কিছু মুফতি লাগে। রাষ্ট্রের যিনি খলিফা, যিনি রাষ্ট্র চালাবেন, ওনাকে পরামর্শ দেওয়ার জন্য মুফতি লাগে। আর কোরআনকে সংরক্ষণ করে তো আল্লাহ নিজেই রাখছেন, কোরআন সংরক্ষিত, এই কোরআন আল্লাহ হেফাজত করেছেন, ঘরে ঘরে কোরআন। তবু বুঝলাম কেউ যদি ইচ্ছা করে হাফেজ হতে চায়, কিছু লোক হাফেজ হতে পারে সওয়াবের আশায়, কিন্তু লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ মাসলা মাসাইল জানেন, লক্ষ লক্ষ আরবির জ্ঞান, লক্ষ লক্ষ পণ্ডিত, লক্ষ লক্ষ মৌলানা, এদের কর্ম কি? এটা কি করে খাবেন? কয়জনে ওয়াজ করবেন? ওয়াজের মার্কেট তো সীমিত। কয়জনে মসজিদে চাকরি করবেন? সেই মার্কেট তো সীমিত হয়ে আসছে। অনেকে বলে আনপ্রোডাক্টিভ পপুলেশন। এই কথাটাই যখন আমি বলেছি যে আপনাদের বাধ্য হয়ে যাচ্ছেন, তখন উপায় নেই, সংসার চালানোর জন্য ধর্মকে ব্যবসা করে খাচ্ছেন। এই ধর্ম ব্যবসা আল্লাহ হারাম করেছেন। তো সেই জন্য এই কথা বলার কারণে আমার উপরে ওনারা আমাকে নাস্তিক, কাফের, ইসলামের শত্রু, মুরতাদ, শয়তান ইত্যাদি আখ্যা দিয়েছেন। আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিলাম। আমি তো ওনার সাথে ঝগড়া করতে পারি না। সাধারণ মানুষ এখনও মনে করে আলেমরা যা বলে ঠিক বলে, কিন্তু আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা নষ্ট করে দিয়েন না। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, এই মাদ্রাসার সিলেবাস নিয়ে, মাদ্রাসার কারিকুলাম নিয়ে আপনারা বসেন, এটাকে সংস্কার করেন। সংস্কারের কথা আসতেছে, রাষ্ট্রে সংস্কারের কথা আসতেছে, সংবিধানে আসতেছে। মাদ্রাসারও কিন্তু সংস্কারের ব্যাপার নিয়ে কথা বলেন, উন্মুক্ত ডিবেট করেন, আলোচনা করেন। গোঁড়ামি বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে। আমি তো স্বীকার করছি যে আপনারা ভালো আরবি জানেন, ভালো মাসালা জানেন, এটা আমি স্বীকার করছি তো, কিন্তু জীবন পরিচালিত করার মতো কোনো শিক্ষা মাদ্রাসা নাই, বিশেষ করে কাওমি মাদ্রাসা নাই। এখন এই জনগোষ্ঠীকে কিভাবে আমরা যোগ্য করে তুলতে পারি, এদের জন্য আমি কথাগুলো কেন বলছি, কারণ এরা আমাদেরই সম্পদ, আমাদেরই তারুণ্য শক্তি, এরা আমার দেশেরই সম্পদ। এখন তারা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে হামলা করে যদি আমাকে হত্যাই করে ফেলে, আমার কিছু করার নেই, কিন্তু আমি তো তাদেরকে হামলা করতে পারি না, মারতে পারি না। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। তো এই হচ্ছে আমার কথাটা। এখানে যারা রাজনীতি করেন, আপনি দেখেন কাওমি মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন, আপনারা লালবাগ মাদ্রাসা, মোহাম্মদপুর মাদ্রাসা, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, মহাফল মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা, ঢাকা আরও অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলার ইন্টারনাল বিষয়গুলি আপনাদের নজরে আছে। আমি আর সেটা নিয়ে যাব না। আপনারা হয়তো বলবেন যে মাদ্রাসার নীতি নৈতিকতা নিয়ে, নৈতিক শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা, ওনারা টকশোতে আলেমরা বলেন নৈতিক শিক্ষা। তো নৈতিক শিক্ষার অধপতন কতখানি কোথায় হচ্ছে সেটা আমি অন্য বাজে সাবজেক্ট নিয়ে আলোচনা করব না, ওটা নিয়ে আমি করতে চাই না। কিন্তু আমি বলবো যে মিথ্যা বলা নৈতিকতার বড় অধপতন, প্রতারণা করা নৈতিকতার বড় অধপতন, জালিয়াতি করা নৈতিকতার বড়ই অধপতন, ছলনা করা, একজন শিক্ষক আরেকজন শিক্ষককে ছলনা করে তাকে দাবিয়ে রাখার অসুস্থ কম্পিটিশন, এটা থেকে নৈতিকতার অধপতন আর নাই। মিথ্যা স্টেটমেন্ট দেওয়া, টাকা মেরে দেওয়া, তারপরে হলো রাজনৈতিকভাবে একটা গ্রুপিং করে, লবিং করে একটা সুযোগ সুবিধা আদায় করে নেওয়া, এর থেকে বড় নৈতিকতার অভাব আর নাই। হাটহাজারী মাদ্রাসায় কেন স্টুডেন্টরা বিদ্রোহ করলো? কেন হাটহাজারী মাদ্রাসায় এক গ্রুপ আরেক গ্রুপের আক্রমণ করলো? দেখেন, তাদের আবেগ আছে, অনুভূতি আছে। এই মাদ্রাসার স্টুডেন্টগুলির আবেগকে হাইজ্যাক করা হয়েছে। এবারে নির্বাচনের আগে সকল দল আশা করেছিল যে এখানে একটা ইসলামী দলের একটা উত্থান ঘটবে, ইসলামের একটা ক্ষমতায়ন ঘটবে। কেন হলো না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো দেখি, কেন হলো না? আমাদের এই আলেমদের বিপরীতমুখী অবস্থান। এক গ্রুপ আরেক গ্রুপে কাফের, নাস্তিক, মুরতাদ ফতোয়া দিয়ে ওনারা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে নেমেছেন।
মধ্যখানে জাতীয়তাবাদী দল গণতান্ত্রিকরা বিজয়ী হয়েছেন। তাইলে ইসলামের তো বিজয় করতে পারবেন না আসলে। তাহলে এই যে গোড়া মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি, শিক্ষা ব্যবস্থার মধ্যে স্বার্থ নিয়ে অসুস্থ প্রতিযোগিতা, এগুলো কিন্তু আছে। এটা এখন থেকে না, কিছু করার নাই। কারণ কি, আপনি যখন মনে করছেন যে এই শিক্ষকতা চাকরিটাই আমার একমাত্র ধন, আর কিছু নাই, তখন আপনি সমস্ত কিছু দিয়ে হলেও এটাকে আঁকড়ে ধরে রাখবেন, নীতি নৈতিকতা আপনার থাকবে না। এরপরে অতীতে সরকারগুলির তাবেদারি করার অভিযোগ কার কার কীভাবে এসেছে সেগুলি আপনারা সবাই জানেন। কাজে আমি যেটা আজকের অনুষ্ঠানে এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি। ইদানিং আমি দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসার স্টুডেন্টদের আর্তনাদ, তাদের কষ্ট, তারা সংসার চালাতে পারছে না, তারা অভাবে আছে, তারা ব্যবসা পারে না, তারা প্রযুক্তি পারে না, তারা কম্পিউটার সায়েন্স সম্পর্কে জানে না, দুনিয়া সম্পর্কে খবর নাই, কিন্তু তারা দিনই এলএম সম্পর্কে খুব ভালো। বাট রাষ্ট্রটা তো ভাই দিনের না, এই জন্য এটা অকার্যকর। এখন এটাকে কার্যকরী করতে হলে আমার প্রস্তাবনা, আমাকে ভুল বুঝবেন না, দয়া করে স্বনির্বন্ধ অনুরোধ, আমি কওমি, আলিয়া, সালাফি, হানাফি আসলে সবাইকে আমি ভাই মনে করি। আসেন আমরা সবাই মিলে পবিত্র কোরআনটাকে ধারণ করে আগে এটাকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করি। রাষ্ট্রে যখন কোরআনের বিধান কায়েম হবে, তখন রাষ্ট্রের সম্পদ, অর্থ, রাষ্ট্রের প্রণোদনা, সাপোর্ট তখন আপনাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেওয়া হলে তখন সেখান থেকে প্রযুক্তি, জ্ঞান, গবেষণা ইত্যাদি করতে পারবে। তখন দেখবেন ওই পরনির্ভরশীল আনপ্রোডাক্টিভ পপুলেশন ইত্যাদি বের হবে না। যোগ্যতার সম্পন্ন স্কিল্ড প্রোডাক্টিভিটি যাদের আছে এমন ধরনের পপুলেশন বের হবে। এটা কিন্তু রাষ্ট্র লাগবে, ইসলামের রাষ্ট্র লাগবে। আমার এলাকাও কিন্তু কওমি মাদ্রাসা, প্রচুর কওমি মাদ্রাসা হয়েছে। আগে এত কওমি মাদ্রাসা ছিল না। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা ভালো। যেমন আমাদের গ্রামে একাধিক কওমি মাদ্রাসা হয়েছে, আমার ইউনিয়নের মধ্যে কয়েকটা কওমি মাদ্রাসা, আমাদের পাশে রামপুর গ্রামে আছে বড় একটা কওমি মাদ্রাসা, কাবিলপুর একটা কওমি মাদ্রাসা অনেক বড়, অনেক আগের থেকেই, আমরা যখন ছোটো ছিলাম তখন থেকেই। আপনার হলো পোরকরা গ্রামে কয়েকটা, আমাদের বাজারের ঠিক পূব দিকে রথি গ্রামে কয়েকটা। এখন কথা হচ্ছে কি, এই কওমি মাদ্রাসার এই যে আলেমরা ওখানে গ্রাম থেকে বিভিন্ন বাড়ি থেকে স্টুডেন্টদেরকে এনে তারা লেখাপড়া করাচ্ছেন, এরা বেরিয়ে, আমার কথা হলো এরা বেরিয়ে জাতীয় অর্থনীতির ক্ষেত্রে কি ভূমিকা রাখছেন, এটা কিন্তু আমি বারবার এই প্রশ্নটা তুলছি। জাতীয় অর্থনীতিতে কী ভূমিকা রাখছেন? দেখেন আমার গ্রামে আমরা 5 ভাইয়ের মধ্যে আমরা 5ও ভাই, কিন্তু আমার চতুর্থ যে ভাইটা, 4 নম্বর যেটা, ওটা কিন্তু মাদ্রাসা লেখাপড়া করেছে। তো যাই হোক, আমরা সব ভাই কিন্তু আমরা নিজেদেরকে ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করেছি। 42টি উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি আমাদের এলাকায়। গরুর খামার, মাছের খামার, গার্মেন্টস ফ্যাক্টরি, আপনার হলো জুতা তৈরির কারখানা, হাসপাতাল, নানান ধরনের। আপনারা যারা আছেন আশেপাশে তাকে জিজ্ঞাসা করেন। কিন্তু আমার কাছে কষ্ট লাগে, ওনারা কি করেন, রথি গ্রামের কওমি মাদ্রাসায় একটা মাহফিলের আয়োজন করেন, সেখান থেকে আমার বাড়ির দিকে মাইক লাগিয়ে ইচ্ছা মতো আমাকে কাফের, নাস্তিক, মুরতাদ ফতোয়া দিবেন, আমাকে উচ্ছেদ করতে হবে। আরে ভাই, আমার এই উন্নয়ন প্রকল্প উচ্ছেদ করলে তাইলে জাতির মধ্যে আমি অর্থনীতির ক্ষেত্রে যে কী ভূমিকা রাখি, আমি প্রতি বছর সরকারকে একটা নির্দিষ্ট অঙ্কের ট্যাক্স দিই, কারণ আমার এই সমস্ত ব্যবসা থেকে সরকার ট্যাক্স পায়। যারা জানেন না তারা জানেন না। আমি গত মাসেও একটা মার্কেট উদ্বোধন করেছি, অন্তত আমি 1000-এর উপরে লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ কারোর জন্য বার্ডেন হইনি। আমার কথা কিন্তু এইটা, কওমি মাদ্রাসার অনেক আলেম কিন্তু এখন উদ্যোক্তা হয়েছেন, এটা কিন্তু এখন কিন্তু উদ্যোক্তা হয়েছেন নিজের উদ্যোগে। এবার দেখেন কাবিলপুর মাদ্রাসা থেকে ওই একইভাবে মাহফিল করেন, মাহফিল করে আমার বাড়ির দিকে মাইক দিয়ে আমার বিরুদ্ধে আবার প্রোপাগান্ডা করেন। ভাই, এটা কেন করছেন? এ কি কারণটা কি? আমি তো আপনাকে শত্রু মনে করছি না, আপনি আমাকে কেন শত্রু মনে করছেন? ওয়াই? আমি কি চাই এটা ভালো করে মানে বুঝেন। আমরা তো ছোটবেলা থেকে আলেম ওলামাদেরকে সম্মান করে আসছি, তাহলে আমি কেন এখন অন্যভাবে চেষ্টা করছি? আমার বক্তব্য হলো, যারা এখন ইসলামী দল করেন, রাজনীতি করেন, তারা নানান প্ল্যাটফর্মে রাজনীতি করেন। আমি পরিষ্কার বলেছি, বর্তমান নির্বাচনের এই তরিকায়, তগুদের এই তরিকায়, গণতান্ত্রিক এই তরিকায় ইসলাম কায়েম হবে না, কোরআনের বিধান কায়েম করতে পারবেন না, কোরআনের বিধান কায়েম করতে পারবেন না। এটা আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠার তরিকা নয়। সেটার জন্য জেহাদ করতে হবে, কেতাল করতে হবে, কর্মসূচি আল্লাহ রসুলের দেওয়ার তরিকা অনুসরণ করতে হবে। এটা হলো আমার বক্তব্য। তো ঠিক আছে, আপনার ভালো না লাগলে আপনি থাকেন, সমস্যা নেই। কিন্তু এই যে মাসলা মাসাইলগত ব্যাপার নিয়ে, এই যে কওমি মাদ্রাসা থেকে আমার বিরুদ্ধে এই যে ফতোয়া দেন, হুমকি দেন, আর এই কোমলমতি স্টুডেন্টদেরকে, তারা এখনও কিছুই জানে না, আমার সম্পর্কে কিছু জানে না, আমার আন্দোলন সম্পর্কে কিছু জানে না, আমার উদ্যোগ সম্পর্কে কিছু জানে না, আপনাদের সম্পর্কে আমার মনোভাব কি কিছুই জানে না, এদেরকে এই যে বসায় বসায় মাদ্রাসা আমার বিরুদ্ধে এই যে মিথ্যাচারগুলি করাচ্ছেন, এটা কিন্তু
নৈতিকতার অধপতন আমি মনে করি। আগামী 10 বছর পরে কওমি মাদ্রাসার স্টুডেন্টদের জন্য জাতীয় অর্থনীতিতে কীভাবে তারা ভূমিকা রাখবেন, মনে রাখবেন যত একদিন যাচ্ছে তত মানুষের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে, যত একদিন যাচ্ছে জীবনযাত্রার মান কঠিন হচ্ছে, যত একদিন যাচ্ছে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ন্যূনতম দুনিয়া সম্পর্ক জ্ঞান যাদের নাই তাদের জীবন চালানো কষ্ট হবে, যত বড় ডিগ্রিধারী আপনি হন না কেন। এটাই হলো কথাটা আমার। আরবি এলেম হাসিল করেন ভালো, শরিয়াতের মাসলা মাসাইলের জ্ঞান রাখেন ভালো, কিন্তু শরিয়াত যদি রাষ্ট্রীয় জীবনে কায়েম না হয় তাহলে এই শরিয়তের এলেম দিয়া আপনি সামান্য জীবন ধারণ করতে কষ্ট হবে। এজন্যে জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, প্রযুক্তির শিক্ষা, বাণিজ্য শিক্ষা, অর্থাৎ রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও ওকিনা আযাবান নার। কোরআনের আয়াত, আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো এবং পরকালের জীবনকে সুন্দর করো। দুনিয়ার জীবনকে কিভাবে সুন্দর, সমৃদ্ধ, সুখী, স্বাচ্ছন্দ্যপূর্ণ করা যায়, অন্যের উপরে নির্ভরশীল না করা হয়, অন্যের দান ভিক্ষার উপরে, দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভরশীল না হওয়া লাগে, ধর্মের ব্যবসা করে না খাওয়া লাগে, কিভাবে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে নিজের যোগ্যতাকে ইউটিলাইজ করা যায়, জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা যায়, কেউ যেন এটা বলতে না পারে যে কওমি মাদ্রাসার স্টুডেন্টরা আনপ্রোডাক্টিভ পপুলেশন, এটা যেন বলতে না পারে। এই প্রোডাক্টিভ পপুলেশন কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমি কওমি মাদ্রাসার নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আমি সনির্বন্ধ অনুরোধ করছি। আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করে, অপপ্রচার করে আপনারা দয়া করে সময় নষ্ট করেন না, শ্রম নষ্ট করেন না, আপনাদের মেধা খরচ করেন না। আমি দিনের কল্যাণ চাই, আপনাদের কল্যাণ চাই, এই হচ্ছে কথাটা। ইনশাল্লাহ বুঝবেন আগামী দিন আমি কি চাই। এমনি হবে না, অন্যদের ইয়ের কাছে করুণা ভিক্ষা করে আপনি পারবেন না। আজকে এ দলে সাপোর্ট দেবেন, কালকে ওই দলের ক্ষমতাসীন দলগুলো আপনার মাথার মধ্যে আবার হুজুর হুজুর বলে হাত রেখে রেখে আপনাকে খুব হ্যান্ডশেক করে মুরগির রান খাসির রান খাওয়াইয়া বলবো হুজুর আপনি ঠিক, আমি আপনার পক্ষে আছি। আসলে ফাইনালি আপনার পক্ষে নাই। ওই আরেকটা রাজনৈতিক ইসলামী দলকে মোকাবেলা করার জন্য এটা হলো এদের এই পলিসি। কারণ এখন তো ইসলামী বিভিন্ন দল রাজনীতি করে, সংসদে খুব থ্রেটের মধ্যে থাকে, ফিল্ডে আন্দোলনের হুমকি দেয়। কাজে এদেরকে মোকাবেলা করার জন্য এবার কওমি আলেমদেরকে বলে হুজুর আপনারাই ঠিক, আপনার ইসলামটাই আসল ইসলাম, আর ওই যে জমাতের ইসলাম এটা ফালতুয়ের ভুয়া ইসলাম, ওই জমাতেরা রাজাকার, এদেরকে। আসলে কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের একদল আরেক দলকে এক পাথর দিয়ে আরেক পাথরকে ভাঙার একটা পলিসি। ফাইনালি দুইটা পাথরে কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এই হচ্ছে আমার কথাটা। আমি কওমি মাদ্রাসার সমস্ত স্টুডেন্ট, সমস্ত মুহতামিম যারা আছেন, শিক্ষক মহোদয়, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, করজোড়ে আমার নিবেদন থাকলো এইটা যে আগামী দিন প্রজন্ম বাঁচান, আপনারা এই মাদ্রাসা সিলেবাস নিয়ে বসেন, এটার ইফেক্টটা কী হবে, এটার রেজাল্টটা কী হবে, বৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয়। আপনি দেখবেন হাজার হাজার মাদ্রাসার স্টুডেন্ট আগামী কয়েক বছরের মধ্যে এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমি কিন্তু কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিদ্রোহ করব না, আমি করি নাই। আমার কথা হলো, এটা সংস্কার দরকার আছে, এটার পরিমার্জনের দরকার আছে, এটার একত্রীকরণের দরকার আছে, করে সবাই মিলে আগে আল্লাহর বিধানটা কায়েম করার দরকার আছে। সেটা নিয়েই আমি কাজ করছি। এখন আমার যদি উপস্থাপনায় ভুল হয় তাহলে আমি ঠিক করে নেব, আমার আমল আকলাকে ভুল হইলে আমি তওবা করব, কিন্তু আমার নিয়ত কিন্তু সহি, আল্লাহর দিন প্রতিষ্ঠা, আর কিচ্ছু না। আপনারা যতই আমার বিরুদ্ধে গুজব রটনা করেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ দেখবেন। তো কওমি মাদ্রাসাকে যুগোপযোগী বিজ্ঞানের উপর ভিত্তি করা এবং আধুনিক মানের করে তৈরি করার আমি আশাবাদ ব্যক্ত করে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।